রাত 10টা বাজে। খিদে পেয়েছিল, তাই খাবার খেয়ে নিলাম। আন্টির এই যত্ন করার ধরন আমাকে বেশ ভালো লাগছিল। আগে কখনো এমন মনোভাব তার মধ্যে দেখিনি। সন্ধ্যায় খেতে বসার সময় আন্টি আমার সামনে বসেছিলেন। খেতে খেতে আমার দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম তিনিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। খাওয়ার পর তিনি বললেন, তোমার পরিবারের কেউ এখনো ফিরে আসেনি, তাই আজ রাতে আমার বাড়িতেই থেকে যাও। আমি তোমার সব খেয়াল রাখব, তোমার কোনো অসুবিধা হবে না। তার কথাগুলো যেন এক ধরনের বিশেষ যত্নের বার্তা দিচ্ছিল। তিনি যেভাবে আমার খেয়াল রাখছিলেন, আমি মনে মনে ভাবছিলাম, কেমন হতো যদি আমার স্ত্রীও এমন হতো। বিয়ে করলে আন্টির মতো এমন সুন্দর নারীকেই করব, এইসব ভাবনায় ডুবেছিলাম, যখন আন্টি হঠাৎ আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ তো তুমি অনেক দেরি করে এসেছ, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ। আমি তোমার মাথায় একটু মালিশ করে দিই। তার হাতের স্পর্শ আমাকে স্বস্তি দিচ্ছিল, কিন্তু আমার মনে নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমার পরিবারের কেউ সেদিন ফিরে আসবে না বলেই মনে হচ্ছিল, আর আন্টি তার বাড়িতে একাই ছিলেন। প্রথমে আমার মনে হচ্ছিল এটা ঠিক নয়, এমন অবস্থায় থাকা উচিত কিনা তা নিয়ে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম, আমাদের বাড়ি তো একেবারে কাছেই, রাতে এখানেই থাকি, সকালে তাড়াতাড়ি চলে যাব। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন। তার ব্যবহারে মনে হলো তিনি আমাকে স্বস্তি দিতে চান। এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল। আন্টি বললেন, তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও। আমি এতটাই ঘুমের ঘোরে ছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, দেখলাম আন্টি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন। এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম। তিনি তখন একটি নাইট গাউন পরেছিলেন এবং বললেন, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু সেখানে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই পুরো ঘটনা আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিল। আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন। আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না। তাড়াতাড়ি শার্ট পরে আমি তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে অনেকটাই স্বস্তি পেলাম। এর কিছুক্ষণ পর আমার পরিবারের সবাই ফিরে এল। আমি তাদের জিজ্ঞেস করলাম, তারা এত রাতে কোথায় ছিল। তারা তখন আমাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করল। পরের দিন সকালে আমার পরিবারের সদস্যরা ফিরে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি পাশের বাড়ির আন্টির কাছ থেকে চাবি নিয়ে এসেছ? আমি কোনো রকমে একটা অজুহাত দিলাম এবং তাদের বললাম না যে আমি গত রাত আন্টির বাড়িতেই কাটিয়েছি। এরপর থেকে আমি ভাবতে শুরু করলাম, কিভাবে এতটা নির্লিপ্ত হয়ে আমি তার বাড়িতে ঘুমিয়ে পড়লাম। এমনকি আন্টি কখন ঘরে এসেছেন তাও টের পাইনি। আগের রাতে যা ঘটেছিল তা নিয়ে আমার মনে একের পর এক প্রশ্ন ঘুরছিল। তার দেওয়া খাবার খাওয়ার পরেই আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল হয়তো এমন কিছু হয়েছে যা আমি বুঝতেই পারিনি। তবে রাতটি আমাকে আন্টির প্রতি এক ধরনের অন্যরকম অনুভূতির দিকে নিয়ে গিয়েছিল। যদিও তিনি বিবাহিত ছিলেন, তাই আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। পরদিন কাজ করতে গিয়ে সারাদিন আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তার ব্যবহারে একটা আলাদা আকর্ষণ জন্ম নিয়েছিল। আমি নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছিলাম। একদিন সন্ধ্যায় আমি গলির পাশ দিয়ে হাঁটছিলাম। দেখলাম আন্টির বাড়ির দরজা বন্ধ। প্রতিদিন এ পথ দিয়ে যাওয়ার সময় তাকে প্রায়ই বারান্দায় দেখা যেত। তিনি সুন্দর করে সাজগোজ করে বারান্দায় বসে থাকতেন, কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না। এই পরিস্থিতি আমাকে আবার ভাবনায় ফেলে দিল। বারবার তার কথা আমার মনে হচ্ছিল। সেদিন সকালে আমি প্রতিদিনের মতো বাইরে বের হয়েছিলাম। আন্টিকে সাধারণত বারান্দায় দেখা যেত, কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না। আমি একটু উদ্বিগ্ন হয়ে তার বাড়ির দিকে এগোলাম। তার দেখা না পেয়ে মনে কেমন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির দরজার কাছে গিয়ে ভেতর থেকে মানুষের কথোপকথনের শব্দ শুনলাম। মনে হলো হয়তো তার বাড়িতে কেউ এসেছে। তাই আর বিরক্ত না করে আমি নিজের বাড়িতে ফিরে এলাম। কিন্তু সারাদিন তার কথা আমার মাথা থেকে সরছিল না। মনে হচ্ছিল তাকে একবার দেখার খুব প্রয়োজন। এই চিন্তায় বারবার মন উতলা হচ্ছিল। তবে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, কিন্তু আন্টি বাড়ি থেকে বের হলেন না। তখন আমি বাড়ির দিকে যেতে থাকি। ঠিক সেই সময় আমার ভাই গলির মোড়ে দেখা করে। তাকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? আজ কলেজে গেলে না? ভাই বলল, তোমাকে সব বলবো, আগে বাড়ি চলো। খুব ক্ষুধা পেয়েছে। আমরা দুজন একসঙ্গে বাড়িতে ফিরে এলাম। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমরা একসঙ্গে রাতের খাবার খেলাম।
ভাইকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এভাবেই দিনটি কেটে গেল। রাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়ার পর যার যার ঘরে চলে গেলাম। তবে আমার মনের ভেতর আন্টির কথা যেন থেকেই ঘুরছিল। সেদিন রাতে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। হঠাৎ দেখলাম ভাই বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করেছে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। বুঝতে পারলাম সে ঘুমের মধ্যেই হাঁটছে। আমি দ্রুত তাকে ধরে আবার বিছানায় শুয়ে দিলাম। পরের দিন আমি ঠিক করলাম যে করেই হোক আজ আন্টির সঙ্গে দেখা করব। তাকে না দেখলে আমার অস্থিরতা কমবে না। দুপুরে যখন বাইরে বের হলাম, তখন হঠাৎ আন্টিকে দেখলাম। তিনি একটি দারুণ সুন্দর পোশাক পরেছিলেন, যা তাকে আরও আকর্ষণীয় লাগাচ্ছিল। আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তিনি বললেন, তোমার একটু সাহায্য দরকার, তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের ধরন আমার কাছে কিছুটা পরিষ্কার ছিল। আমি এক মুহূর্ত না ভেবে বললাম, হ্যাঁ অবশ্যই। আন্টি বললেন, আমাকে তোমার সঙ্গে বাইরে যেতে হবে। আমি সম্মতি জানালাম। কিছুক্ষণ পর তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে এলেন। তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তিনি সত্যিই খুব সুন্দর লাগছিলেন। আন্টি আমার বাইকের পেছনে বসলেন আর আমরা রওনা হলাম। তখন তিনি একটি সুন্দর শাড়ি পরেছিলেন, যাতে তাকে আরও সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছালাম যেখানে তিনি যেতে চেয়েছিলেন। জায়গাটি দেখে আমি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কেন আনলে? সেদিন আন্টি বললেন, এই জায়গায় আমার কিছু জমি আছে। তারপর তিনি বললেন, আমার এক বান্ধবীর একটি ফ্ল্যাট এখানে রয়েছে। ফ্ল্যাটের কথা শুনে আমার মনে কেমন একটা উত্তেজনা কাজ করল। মনে হলো আজ হয়তো আমার ভাবনার কিছুটা বাস্তবায়ন হতে পারে। আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম। গলির এক কোণে ফ্ল্যাটটি ছিল। তিনি ভেতরে ঢুকলেন আর আমি তাকে অনুসরণ করলাম। ভেতরে কয়েকটি ছোট ছোট ঘর ছিল। তিনি একটি ঘরের দরজা খুললেন, যেখানে একটি মাত্র বিছানা রাখা ছিল। ঘরের পরিবেশ দেখে মনে হলো এখানে কেউ নিয়মিত আসে না। আন্টি বিছানায় গিয়ে বসলেন। আমি তার পাশেই বসে পড়লাম। চারপাশের সবকিছু আমার দৃষ্টির বাইরে ছিল। আমার সমস্ত মনোযোগ ছিল শুধু তার দিকে। আন্টির কথা ছাড়া তখন আমার মনে আর কোনো ভাবনা ছিল না। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরে 4-5 জন লোক ঢুকে পড়ল। তাদের একজনের হাতে একটি ক্যামেরা ছিল, আর ঘরের লাইটগুলো হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল। আমি ভয়ে একদম স্থির হয়ে গেলাম। আমি দ্রুত আন্টির দিকে ফিরে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এর মধ্যেই আরেকজন মহিলা ঘরে ঢুকলেন এবং আমার পাশে বসে পড়লেন। আমার দুপাশে 2 জন মহিলা আর তাদের সঙ্গে থাকা লোকগুলোকে দেখে আমি আরও আতঙ্কিত হয়ে গেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমরা কি করতে চাও? তাদের মধ্যে একজন বলল, তুমি যতই চিৎকার করো না কেন, এই ঘর থেকে তোমার আওয়াজ বাইরে যাবে না। তখনই বুঝতে পারলাম পরিস্থিতি আমার জন্য ভালো নয়। এর মধ্যে একজন লোক পকেট থেকে একটি অস্ত্র বের করল। আমাকে ভয় দেখিয়ে একজন বলল, তোমার যদি প্রাণ বাঁচাতে হয় তবে আমাদের কথা শুনতে হবে। আমি বুঝতে পারলাম আমি বড় বিপদে পড়েছি। আন্টির পিছু নিয়েছিলাম আমার ইচ্ছা পূরণের জন্য, কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যা আমার জন্য ভয়ঙ্কর। এরপর সেই 2 মহিলা আমার কাছে আসার চেষ্টা করল, আর ক্যামেরা হাতে থাকা ব্যক্তি আমাদের ভিডিও করতে লাগল। তখনই বুঝলাম এটা একটা ফাঁদ। আমাকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।